গভীর রাত, চারিদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে পড়েছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। উত্তরপ্রদেশের এলাহাবাদের এক প্রান্তে বিস্তীর্ণ ফসলের মাঠ। সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট একচালা ঘর। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা ফার্ম হাউস, কিন্তু সেই রাতের ভেতরে এই ঘরটার ভিতরে ঘটেছিল এমন এক ঘটনা যা শুনলে যে কোনো মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে। ঘরের ভিতরে মাটির মেঝেতে পড়ে আছে একটা মানুষের নিথর দেহ, কিন্তু সেই দেহটা সম্পূর্ণ নয়। দেহটার মাথা নেই। কিছুটা দূরে একটা ছোট্ট উনুন জ্বলছে। উনুনের ওপর একটা পাতিলে উঠছে কিছু একটা। আর উনুনের সামনে বসে আছে প্রায় 6 ফুট লম্বা একটা মানুষ। তার চোখ দুটো আগুনের দিকে স্থির হয়ে আছে, মুখে এক অদ্ভুত হাসি। হঠাৎ সে ধীরে ধীরে বলল, তোমার শক্তি এখন আমার, তোমার জ্ঞান এখন আমার। পাতিলের ভেতর তখন ফুটছিল সেই মৃত মানুষের মস্তিষ্কের সুর। হ্যাঁ, শুনতে অবিশ্বাস লাগলেও এটাই সত্যি। এই মানুষটা বিশ্বাস করত মানুষের মস্তিষ্ক খেলে বুদ্ধি, শক্তি আর ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এই বিশ্বাস থেকেই সে একে একে 14 জন মানুষকে হত্যা করে তাদের মাথা কেটে ফেলেছিল। তাদের মাথার খুলিগুলো পরিষ্কার করে নিজের কাছে রেখে দিত। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখন সে এক এক করে খুলিগুলি দেখিয়ে বলেছিল, এটা অমুকের, ওটা তমুকের। আজকের কেসটা ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের মধ্যে একজনকে নিয়ে। এই মানুষটার নাম রাজা কলান্ডার। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন ইনসাইড ট্রুথ উইথ শুভ। আর আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক সিরিয়াল কিলারের গল্প যার অপরাধ শুনলে প্রথমে মনে হবে এটা কোনো হরর সিনেমার গল্প, কিন্তু দুঃখের বিষয় এই ঘটনাগুলি সত্যিই ঘটেছিল। শুরুটা হয় 2000 সালের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহর। সেখানে একটা দৈনিক সংবাদপত্রে কাজ করত একজন সাংবাদিক। তার নাম ধীরেন্দ্র সিং। ধীরেন্দ্র সিং খুব সৎ এবং সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় দুর্নীতি হোক বা অপরাধের ঘটনা, সবকিছু নিয়েই তিনি রিপোর্ট করতেন। 14 ডিসেম্বর 2000 সন্ধ্যার দিকে ধীরেন্দ্র তার অফিসে কাজ করছিলেন। হঠাৎ তার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর তার মুখের ভাব একটু বদলে যায়। তিনি খুব অল্প সময় কথা বলেন, তারপর তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যান। সহকর্মীরা ভাবলেন নিশ্চয়ই কোনো বড় খবরের সন্ধান পেয়েছেন, কিন্তু সেদিনে সেই বেরিয়ে যাওয়াটা তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে এটা কেউ ভাবেনি। রাত বাড়তে থাকে, অফিসের সবাই একে একে বাড়ি চলে যায়, কিন্তু ধীরেন্দ্র আর ফেরে না। ওদিকে বাড়িতে বসে ধীরেন্দ্রের স্ত্রী বারবার ফোন করতে থাকেন, কিন্তু প্রতিবারই শোনা যায় দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ সুইচ অফ। প্রথমে তিনি খুব একটা চিন্তা করেননি, কারণ সাংবাদিকদের অনেক সময় বাইরে কাজ করতে হয়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে ধীরেন্দ্রের স্ত্রী। শেষে তিনি ধীরেন্দ্রের অফিসে ফোন করেন। অফিসের নাইট গার্ড জানায় ধীরেন্দ্র সন্ধ্যার দিকে একটা ফোন পেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথায় গিয়েছেন সেটা কাউকে বলেননি। এই কথাটা শুনে ধীরেন্দ্রের স্ত্রী মনে প্রথমবারের মতো সন্দেহ জাগে, কারণ ধীরেন্দ্র কখনোই বাড়িতে না জানিয়ে কোথাও যেতেন না। পরের দিনও কোনো খোঁজ নেই। পুরো দিনটা কেটে যায়, বন্ধু, আত্মীয় সবাইকে ফোন করা হয়, কিন্তু ধীরেন্দ্র সিং এর কোনো খোঁজ পাওয়া যায় না। শেষমেশ 16 ডিসেম্বর ধীরেন্দ্রের পরিবার এলাহাবাদের বৈরি পুলিশ স্টেশনে একটি মিসিং ডায়েরি করেন। ধীরেন্দ্র ওই এলাকায় পরিচিত সাংবাদিক হওয়ায় খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। লোকাল পত্রিকাতেও তার নিখোঁজ হওয়ার খবর বার হয়। ফলে পুলিশও ব্যাপারটা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ প্রথমে ধীরেন্দ্রের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে। তারা শুধু একটা কথাই জানায়, ধীরেন্দ্র একটা ফোন পাওয়ার পরে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলেন। এর বেশি কেউ কিছুই জানে না। তাই পুলিশ তার কল রেকর্ড বের করে। সেখানে একটা বিষয় খুব অদ্ভুত লাগে। শেষ ফোনটা এসেছিল একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে, আর সেই নম্বরটা ছিল এলাকার গ্রাম প্রধান ফুলন দেবীর বাড়ি। এখান থেকেই শুরু হয় এমন এক তদন্ত যেটা শেষ পর্যন্ত পুলিশকে পৌঁছে দেয় এমন নরকাদক সিরিয়াল কিলারের কাছে। একজন মানুষ, সে বিশ্বাস করত মানুষকে মস্তিষ্ক খেলে সে দেবতার মতো শক্তিশালী হয়ে উঠবে, আর সেই বিশ্বাস থেকেই সে তৈরি করেছিল নিজের একটা ভয়ঙ্কর সাম্রাজ্য যার নাম ছিল রাজা কলেন্ডারের আদালত। ধীরেন্দ্র সিং এর শেষ ফোনটা এসেছিল গ্রাম প্রধান ফুলন দেবীর বাড়ির ল্যান্ডলাইন নাম্বার থেকে। তখন তারা আর দেরি করেননি, সরাসরি পৌঁছে যায় ফুলন দেবীর বাড়িতে। প্রথমে ব্যাপারটা খুব সাধারণভাবে শুরু হয়। পুলিশ দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে আসে ফুলন দেবী। পুলিশ ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করে,
আপনি কি ধীরেন্দ্র সিং নামে একজন সাংবাদিককে চেনেন? কিন্তু আশ্চর্যের বিষয়, ফুলন দেবী বিন্দুমাত্র দেরি না করে বলে দিলেন, না, আমি এই নামে কাউকে চিনি না। এই উত্তরটা শুনে পুলিশের একটু খটকা লাগে, কারণ যে ল্যান্ডলাইন থেকে ফোন করা হয়েছে সেটা তো তার বাড়িরই ফোনের নাম্বার। ঠিক তখনই ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে একজন লোক, মাঝারি গড়নের শরীর, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃষ্টি। লোকটির নাম নিরঞ্জন কলে। তিনি ফুলন দেবীর স্বামী। রাম নিরঞ্জন পুলিশকে জানালেন তিনি ধীরেন্দ্র সিংহকে চেনেন, এমনকি তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিছুদিন আগে গ্রামসভা নির্বাচনের সময় ধীরেন্দ্রের সঙ্গে আলাপ হয়েছিল তার। তবে তিনি এটাও বলেন, এই সপ্তাহে আমার আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। লোকটার কথাবার্তা শুনে পুলিশের মনে অদ্ভুত একটা সন্দেহ তৈরি হয়। তারা লক্ষ্য করে রাম নিরঞ্জন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে আছে, কখনো কখনো আবার মুখে হালকা হালকা হাসি দেখা যাচ্ছে, যেন পুরো বিষয়টা তাকে বিন্দুমাত্র বিচলিত করছে না। পুলিশ সেদিনই আর বেশি কিছু না বলে চলে যায়, কিন্তু যাওয়ার আগে একজন কনস্টেবলকে চুপচাপ নির্দেশ দিয়ে যায় এক অফিসার, রাম নিরঞ্জনের ওপর নজর রাখতে বলা হয় সেই কনস্টেবলকে। এইদিকে তদন্ত চলতে থাকে। ধীরেন্দ্র সিং এর কেস তদন্ত করতে গিয়ে পুলিশ হঠাৎ একটি অদ্ভুত বিষয় খুঁজে পায়। গত কয়েক মাসে বৈরী এবং আশেপাশের গ্রাম থেকে আরো কয়েকজন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। প্রথমে ঘটনাগুলি আলাদা আলাদা বলে মনে হয়েছিল, কিন্তু কেউ ড্রাইভার, কেউ নিরাপত্তা রক্ষী, কেউ দিনমজুর, কেউ ছোটখাটো ব্যবসায়ী, সবাই সাধারণ মানুষ। তাই তাদের নিখোঁজ হওয়ার ঘটনাগুলি খুব একটা গুরুত্ব পায়নি। তবে থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর কেসগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায়। কিন্তু এবার পুলিশ সবগুলো ফাইল আবার খুলে দেখতে শুরু করে। একটা করে নাম বেরিয়ে আসতে থাকে: কালীচরণ শ্রীবাস্তব, সন্তোষ, রাজকুমার, রামকেলি। এইভাবে মোট 12 থেকে 14 জন মানুষের নাম বেরিয়ে আসে। সবাই নিখোঁজ। আর আশ্চর্যের বিষয়, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে চিনত না। তবুও পুলিশের মনে হচ্ছিল এই ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা কমন লিঙ্ক আছে। তাই তারা প্রতিটি পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং অবশেষে তারা একটা নাম খুঁজে পায়। একটা নাম যা প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনোভাবে উঠে আসছে। সেই নাম হলো রাজা কলান্ডার। কিন্তু কে এই রাজা কলান্ডার? তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এই রাজা কলান্ডার আসলে আর কেউ নয়, সে হলো সেই রাম নিরঞ্জন কলে, যাকে তারা কয়েকদিন আগে ফুলন দেবীর বাড়িতে দেখেছিল। রাম নিরঞ্জন নিজেই নিজের নাম বদলে রেখেছিল রাজা কলান্ডার। লোকটা খুব অদ্ভুত স্বভাবের ছিল। সে শুধু নিজের নামই বদলায়নি, তার স্ত্রীর নামও বদলে দিয়েছিল। বিয়ের আগে তার স্ত্রীর নাম ছিল গুমতি দেবী, কিন্তু বিয়ের পরে সে নাম তিনি বদলে দেয় ফুলন দেবী। হ্যাঁ, ঠিক সেই নাম, ভারতের বিখ্যাত ব্যান্ডিট কুইন ফুলন দেবীর নাম। কিন্তু এখানেই শেষ নয়। রাজা কলেন্ডারের 3 সন্তানের নামও ছিল অদ্ভুত। তার ছেলের নাম ছিল আদালত, মেয়ের নাম ছিল জামানত, আর ছোট সন্তানের নাম ছিল আন্দোলন। প্রথমে শুনলে এগুলো হাস্যকর মনে হতে পারে, কিন্তু পুলিশের কাছে এটা একটা বড় সাইকোলজিক্যাল ক্লু হয়ে দাঁড়ায়। কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল এই মানুষটা নিজের মাথার মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে। সে নিজেকে সত্যি একজন রাজা মনে করত, আর তার আশেপাশে সবকিছুই যেন তার রাজত্ব। এখান থেকে সন্দেহ আরো ঘনীভূত হতে থাকে। পুলিশ সিদ্ধান্ত নেয় রাজা কলেন্ডারের ওপর আরো নজর রাখতে হবে, কিন্তু তখনও পর্যন্ত পুলিশের হাতে কোনো প্রমাণ নেই। তাই তারা সরাসরি রাজা কলেন্ডারকে গ্রেপ্তারও করতে পারছিল না। তদন্ত চলতেই থাকে, আর খুব শীঘ্রই পুলিশ এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে তারা আবিষ্কার করবে এমন কিছু যা দেখার পর অভিজ্ঞ পুলিশ অফিসারদেরও গা শিউরে উঠেছিল। সেই জায়গাটার নাম ছিল নৈনি, আর সেখানে ছিল একটা ছোট্ট ফার্ম হাউস। সেখানে রাজা কলেন্ডার বলতো, এটাই হলো আমার আদালত। রাজা কলেন্ডারের নাম সামনে আসার পর পুলিশ সিদ্ধান্ত নেয় এই মানুষটাকে আর জিজ্ঞাসাবাদ করার দরকার নেই। কয়েকদিন পর আবার পুলিশ পৌঁছে যায় ফুলন দেবীর বাড়িতে। সেদিন রাম নিরঞ্জন কলে, অর্থাৎ রাজা কলেন্ডার, বাড়িতেই ছিল। পুলিশ তাকে বসিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। প্রথম প্রশ্ন: আপনি কি কালীচরণ শ্রীবাস্তবকে চেনেন? রাজা কলেন্ডার খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, না। পুলিশ আরেকটি প্রশ্ন করলো: আপনি কি সন্তোষ বলে কাউকে চেনেন? আবারও একই উত্তর আসলো, না, চিনি না। পুলিশ একের পর এক নাম বলতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবারই রাজা কলেন্ডারের উত্তর আসে, না, আমি কাউকে চিনি না।
এবার পুলিশের সন্দেহ নিশ্চিত হয়ে যায়, কারণ তদন্তে তারা আগেই জেনেছে এই মানুষগুলোর প্রত্যেকের সাথে কোনো না কোনো সময় যোগাযোগ ছিল রাজা কলেন্ডারের। তাই পুলিশ বুঝে যায় যে রাজা কলেন্ডার মিথ্যে কথা বলছে, আর সেই মিথ্যে কথা বলার কারণে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ যখন জেরা করে রাজা কলেন্ডারকে, তখন সে একেবারে অদ্ভুত আচরণ করতে শুরু করে। কখনো হাসছে, কখনো আবার চোখ বন্ধ করে কিছু শ্লোক আওড়াচ্ছে। হঠাৎ একসময় সে বলে, আমি যদি সব সত্যি বলে দেই তাহলে তোমরা আমাকে আর গ্রেফতার করতে পারবে না। পুলিশ বুঝতে পারছিল লোকটা মানসিকভাবে সম্পূর্ণ স্বাভাবিক নয়, কিন্তু তার আচরণের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। মনে হচ্ছিল সে যেন পুলিশদের নিয়ে একটা খেলাই খেলছে। কিছুক্ষণ পরে পুলিশ যখন একটু চাপ বাড়ায়, তখন সে বলে, ঠিক আছে আমি সব বলবো, কিন্তু তার আগে সে একটা অদ্ভুত সত্য দেয়। সে বলে, আমি আগে এক বাটি ডাল খাবো। পুলিশ প্রথমে ভেবেছিল সে হয়তো মজা করছে, কিন্তু না, রাজা কলান্ডার সিরিয়াস ছিল। সে বলে, ডাল বাইরে থেকে আনা যাবে না, সে নিজেই ডাল রান্না করবে। অদ্ভুত লাগলো পুলিশ রাজি হয়ে যায় তার প্রস্তাবে, কারণ তারা বুঝতে পারছিল এই মানুষটা কিন্তু কিছু একটা জানে, আর সেটাই বের করতে হবে তাদের। থানার বাইরে ছোট্ট একটা জায়গায় তাকে রান্না করার সুযোগ দেওয়া হয়। রাজা কল্যান্ডার খুব ধীরে ধীরে ডাল রান্না করে, তারপর শান্তভাবে বসে সেই ডাল খেতে থাকে। পুলিশরা দূর থেকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন এই মানুষটার কাছে পুরো ঘটনাটা একটা অদ্ভুত খেলা মাত্র। ডাল খাওয়া শেষ করে সে হঠাৎ বলে, চলো এখন তোমাদের সত্যিটা দেখায়। পুলিশের গাড়ি ছুটে যায় এক অজানা জায়গার দিকে। রাজা কলেন্ডারকে জিপে বসিয়ে পুলিশ রওনা দেয়। শহর ছেড়ে গাড়ি ধীরে ধীরে পৌঁছে যায় গ্রামের দিকে। তারপর গ্রাম পেরিয়ে ফসলের মাঠ, শেষমেশ তারা পৌঁছে যায় নৌনি এলাকার এক নির্জন প্রান্তে। চারিদিকে বিশাল চাষের জমি, মানুষজন প্রায় নেই বললেই চলে। পুরো একটা ছোট্ট একচালা ঘর দেখা যাচ্ছে। রাজা কলেন্ডার আঙুল তুলে বলে, ওটাই। পুলিশ জিজ্ঞাসা করে, এটা কার ফার্ম হাউস? রাজা কলেন্ডার হেসে উত্তর দেয়, ফার্ম হাউস নয়, এটা রাজা কলেন্ডারের আদালত। কথাটা শুনে পুলিশরা একে অপরের দিকে তাকায়। তাদের মনে হচ্ছিল এই মানুষটা হয়তো সত্যিই পাগল, কিন্তু তারা তখনও জানতো না এই ঘরের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা দেখার পরেই তাদের শরীরও কেঁপে উঠবে। শুরু হয় তল্লাশি। পুলিশ দরজা খুলে ঘরের ভিতরে ঢোকে। পুলিশ ডায়েরিটা খুলে দেখে ভেতরে অদ্ভুত সব লেখা। অনেক জায়গায় কাটাকুটি, অদ্ভুত চিহ্ন, আর একটা জায়গায় লেখা আছে একটা নামের তালিকা। প্রথম নাম কালীচরণ শ্রীবাস্তব, শেষ নাম ধীরেন্দ্র সিং, আর মাঝখানে আরো 12টা নাম। প্রতিটি নামের পাশে লাল কালি দিয়ে একটা করে করস চিহ্ন। এবার পুলিশের আর বুঝতে বাকি থাকে না এটা কোনো সাধারণ ডায়েরি নয়, এটা একটা মৃত্যুর তালিকা। কিন্তু আসল ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। ডায়েরি দেখার পরে পুলিশ রাজা কলেন্ডারকে জিজ্ঞাসা করে, এই মানুষগুলি কোথায়? রাজা কলেন্ডার কোনো উত্তর দেয় না, শুধু একটু দূরে থাকা একটা ব্যাগ তুলে আনে। রাজা কলেন্ডারের হাতে মানুষের মাথার খুলি দেখে মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সমস্ত পুলিশ। একজন পুলিশ অফিসার টর্চের আলোটা একটু কাছে নিয়ে এলেন। সত্যি ওটা একটা মানুষের মাথার খুলি। খুলিটা পরিষ্কার করে ধোয়া, এমন ভাবে রাখা যেন কোনো সাধারণ জিনিস। রাজা কলেন্ডার খুব শান্তভাবে বলল, এটা কালীচরণ শ্রীবাস্তবের মাথার খুলি। অফিসাররা একে অপরের দিকে তাকালেন। তাদের মধ্যে কেউই হয়তো জীবনে এমন দৃশ্য আগে কোনোদিন দেখেননি। একজন অফিসার কড়া গলায় বললেন, বাকি মানুষগুলো কোথায়? রাজা কলেন্ডার একটু হাসলো, তারপর ফার্ম হাউসের বাইরে দুটো জায়গার দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে খুঁজে দেখো। পুলিশ সাথে সাথে লোক ডেকে আনে। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। কয়েক মিনিট পরে মাটি থেকে বেরিয়ে আসে আরেকটা জিনিস, একটা মানুষের মাথার খুলি, তারপর আরেকটা। মোট 3টা মাথার খুলি পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার হলো, একটা খুলির গায়ে কালো রং করা, তো আরেকটা খুলির গায়ে গোলাপি রং। পুলিশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এগুলোতে রং কেন করেছে সে? রাজা কলেন্ডার উত্তর দেয়, যাতে আমি চিনতে পারি কোনটা কার মাথার খুলি। এই কথা শুনে উপস্থিত পুলিশ অফিসারদের শরীর শিউরে ওঠে। এমন ঠান্ডা মাথায় কেউ কিভাবে এইসব বলতে পারে? এবার আর সন্দেহের কোনো জায়গা রইল না। পুলিশ তখনই রাজা কলেন্ডারকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে গিয়ে শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। একটা একটা করে প্রশ্ন করা হয়, তুমি কেন এই মানুষগুলোকে খুন করলে? কিভাবে করলে? তাদের দেহ কোথায়? প্রথমে রাজা কলেন্ডার চুপ ছিল, তারপর ধীরে ধীরে সে সবকিছুই বলতে শুরু করে। রাজা কলেন্ডারের বিকৃত বিশ্বাস। সে জানায়
ছোটবেলা থেকেই তার মনে একটা অদ্ভুত ধারণা ছিল। সে বিশ্বাস করত মানুষের মস্তিষ্কের মধ্যে থাকে তার সমস্ত জ্ঞান এবং শক্তি, আর যদি সেই মস্তিষ্ক খাওয়া যায় তাহলে সেই জ্ঞান এবং শক্তি নিজের মধ্যে চলে আসবে। এই বিশ্বাস থেকেই সে নিজে থেকেই বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষদের খুঁজে বার করত, তাদের সাথে বন্ধুত্ব করত, দীর্ঘদিন ধরে তাদের বিশ্বাস অর্জন করত। তারপর একসময় তাদের বলতো, চলো আমার ফার্ম হাউসে যাই। সেই ফার্ম হাউসই ছিল তার আদালত। এখানে নিয়ে গিয়ে সে প্রথমে মানুষটিকে হত্যা করত, তারপর ধারালো অস্ত্র দিয়ে মাথাটা শরীর থেকে আলাদা করত, শরীরের বাকি অংশ বিকৃত করে ফেলে দিত কাছের কোনো নদী বা নালায়, যাতে কেউ চিনতে না পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাজটা সে করত এরপর। রাজা কলেন্ডার জানায়, খুন করার পর সে ভিকটিমদের মাথা নিয়ে আসতো নিজের ফার্ম হাউসে। তারপর সে মাথা কেটে খুলি বার করত, আর সেই খুলি দিয়েই বানাতো স্যুপ। হ্যাঁ, মানুষের মগজের স্যুপ। তার বিশ্বাস ছিল এই স্যুপ খেলে তার বুদ্ধি, জ্ঞান এবং ক্ষমতা বেড়ে যাবে। এই কথা বলতে বলতে রাজা কলেন্ডারের মুখে কোনো অনুতাপ দেখা যায়নি, কোনো অপরাধ বোধও দেখা যায়নি তার মধ্যে, বরং তার মুখে ছিল একটা অদ্ভুত শান্ত ভাব, যেন সে কোনো ভুল কাজই করেনি। কিন্তু ধীরেন্দ্র সিং এর ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা ছিল, কারণ ধীরেন্দ্র কোনোভাবে রাজা কলেন্ডারের এই ভয়ঙ্কর রহস্য সম্পর্কে জানতে পেরেছিল, আর একজন সাংবাদিক হিসেবে তিনি হয়তো এই খবর প্রকাশ করতেন। তাই রাজা কলেন্ডার বুঝে যায় ধীরেন্দ্র বেঁচে থাকলে তার সবকিছুই ফেঁসে যাবে। 14ই ডিসেম্বর সে নিজেই ফোন করে ধীরেন্দ্রকে ডেকে পাঠায়। ধীরেন্দ্র সোজা তার ফার্ম হাউসে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আর ফেরেনি। রাজা কলেন্ডারের শালা ভক্তরাজ ধীরেন্দ্রের মাথায় গুলি করে, তারপর আগের মতোই তার মাথা আলাদা করা হয়, এর বাকি অংশ ফেলা হয় অন্য জায়গায়। পরে পুলিশের কাছে সেই লোকেশনও জানিয়ে দেয় রাজা কলেন্ডার। সেখান থেকে উদ্ধার হয় ধীরেন্দ্র সিং এর বাকি দেহাবশেষ। এরপর শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া। 2001 সাল থেকে শুরু হয় এই কেসের বিচার। একটার পর একটা সাক্ষ্য, প্রমাণ, তদন্ত, এইভাবে প্রায় 11 বছর ধরে চলে আদালতের মামলা। অবশেষে 2012 সালে মার্চ মাসে আদালত রায় দেয় 14 জন মানুষকে খুন করার অপরাধে রাজা কলেন্ডার এবং তার শালা ভক্তরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রাজা কলেন্ডার দাবি করে সে নাকি এইসব খুন করেননি। তার মতে পুলিশ তাকে মারধর করে জোর করে এই স্বীকারোক্তি লিখিয়েছিল। তার পরিবারের লোকজনও একই কথা বলে। তাদের দাবি রাজা কলেন্ডার আসলেই নির্দোষ ছিল। তাহলে আসল সত্যিটা কি? সে কি সত্যি একজন নরঘাতক সিরিয়াল কিলার ছিল, নাকি পুরো ঘটনাটা পুলিশের তৈরি করা গল্প? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিন পুরোপুরি জানতে পারবো না, কিন্তু একটা কথা ঠিক, এই কেসটা ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর অপরাধের মধ্যে একটা। কারণ বাস্তবে একজন মানুষ ছিল, সে বিশ্বাস করত মানুষকে মস্তিষ্ক খেলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। রাজা কলেন্ডারের গ্রেপ্তারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো উত্তরপ্রদেশে। একজন সাধারণ সরকারি কর্মচারী, সে বাইরে থেকে দেখতে একেবারে সাধারণ মানুষ, কিন্তু সেই মানুষটাই নাকি 14 জন মানুষের হত্যা করেছে। এবং শুধু হত্যা নয়, তাদের মস্তিষ্ক দিয়ে স্যুপ বানিয়ে খেয়েছিল সে। খবরটা শুনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বিশ্বাসই করতে পারছিল না, কারণ যারা রাজা কলেন্ডারকে চিনত তাদের অনেকেই বলেছিল লোকটা মাঝে মাঝে অদ্ভুত কথা বললেও বেশিরভাগ সময় খুব সাধারণভাবেই চলাফেরা করত। পুলিশ তখন তদন্ত শুরু করে। তখন তারা রাজা কলেন্ডারের প্রতিবেশীদের সাথেও কথা বলে। কেউ বলেছিল লোকটা খুব চুপচাপ, নিচের মধ্যেই থাকতো। কেউ আবার বলেছিল সে মাঝে মাঝে হঠাৎ করে ধর্মীয় শ্লোক বলতে শুরু করত, বিশেষ করে ভগবত গীতার শ্লোক। কখনো আবার সে বলতো, এই পৃথিবীর সব শক্তি একদিন আমার হবে। তখন লোকজন ভাবতো সে হয়তো একটু পাগল ধরনের মানুষ, কিন্তু কেউ ভাবেনি তার মাথার ভিতরে এত ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরছে। রাজা কলেন্ডারের মন মানসিকতা নিয়ে মনোবিজ্ঞানীরা পরে এই কেসটা নিয়ে বিশ্লেষণ শুরু করেন। মানে সে নিজেকে বাস্তবের চেয়ে অনেক বেশি বড় এবং ক্ষমতাবান মনে করত। সে বিশ্বাস করত সে একজন বিশেষ মানুষ, আর তার ভাগ্যে লেখা আছে অসাধারণ ক্ষমতা অর্জন করা। এই ধরনের মানসিক অবস্থায় অনেক সময় মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর তখন তারা এমন কাজও করে ফেলতে পারে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু একটা বড় প্রশ্ন এখনো রয়ে গেছে। যখন পুলিশ মাথার খুলিগুলি উদ্ধার করে তখন অনেকেই প্রশ্ন তুলেছিল, এই খুলিগুলির ডিএনএ টেস্ট করা হয়েছিল কি?
কিছু রিপোর্টে বলা হয় সবগুলো সঠিক ডিএনএ পরীক্ষা করা হয়নি। এই বিষয়টা নিয়েই পরে বিতর্ক শুরু হয়। সবচেয়ে ভয়ঙ্কর দানবরা অনেক সময় আমাদের আশেপাশেই থাকে, একেবারে সাধারণ মানুষের ছদ্মবেশে। সময় মনে রাখবেন, যার ওঠে তা কিছুটা হলেও ঘটে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে। সেটা হয়তো আপনাকে আবারও ভাবতে বাধ্য করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছোট্ট একটা পরামর্শ, পরের বার স্যুপ খাওয়ার আগে এই কেসটার কথা মাথা থেকে একদমই মুছে ফেলবেন, না হলে কিন্তু গলা দিয়ে নামবে না। চললাম তাহলে, টাটা। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই নতুন চ্যানেলটা আপনাদের সাপোর্টেই এগিয়ে যাবে।